আমাকে বিয়ে কেন করলে? তুমি জানো না আমি তোমার 4 বছরের সিনিয়র? তোমার আমাকে বিয়ে করা ঠিক হয় নাই। আমার বয়স 22। আপনার কত হবে? হয়তো 26-এর বেশি তো আর হবে না। তুমি পাগল হয়ে গেছো। এই বিয়ে আমি মানি না। তুমি আমার জুনিয়র, সবে ভার্সিটিতে উঠেছো, আর আমি বিসিএস দিচ্ছি। আমাদের কোনো ভবিষ্যৎ নেই। ও আচ্ছা, সমস্যা নাই ম্যাম। আপনি আপনার ক্যারিয়ার নিয়ে ভাবেন। আমাদের বিয়েটা এখানেই সমাপ্ত করে দিলাম। এই বিষয়ে আর কোনো কথা বলার দরকার নাই। আপনি আপনার পথে, আমি আমার পথে। তুমি আমাকে এভাবে ছেড়ে দিচ্ছ? আপনিই তো চাইলেন। ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। 4 বছর পর শিক্ষা মন্ত্রণালয়ের একটি করিডোরে বসে আছে আরিয়ান। আজ তার চাকরিতে জয়েনিং। একটা সাধারণ এন্ট্রি লেভেলের অফিসার সে। ভেতরে ভীষণ নার্ভাস। আরিয়ান মনে মনে ভাবতে লাগলো, এত বছর পর একটা চাকরি পেলাম। আম্মুর ওষুধের টাকা আর ছোট বোনের পড়ার খরচটা এবার অন্তত চালাতে পারবো। আল্লাহকে অশেষ ধন্যবাদ। পিয়ন এসে ডাক দিলে আরিয়ান নিজেকে শান্ত করে ভেতরে ঢুকলো। বিশাল এসি রুম। দামি চেয়ার বসে ফাইল দেখছেন নতুন আসা দাপুটের সচিব, যার ভয়ে পুরো মন্ত্রণালয় কাঁপে। সচিব মাথা না তুলেই বললেন, বসুন। আপনার নাম আরিয়ান আহমেদ? জি ম্যাম। গলার স্বর শুনে মেহজাবিন চমকে উঠল। দ্রুত মাথা তুলে তাকাতেই মেহজাবিনের হাত থেকে কলমটা নিচে পড়ে গেল। মেহজাবিনের চোখ বড় বড় হয়ে গেল। মেহজাবিন তোতলাতে তোতলাতে বলল, আরিয়ান, তুমি এখানে? জি ম্যাম, আমি আপনাদের সেকশন অফিসার হিসেবে আজ জয়েন করেছি। এই যে আমার লেটার। আরিয়ান কোনো আবেগ ছাড়াই ফাইলটা এগিয়ে দিল। মেহজাবিন চেয়ার থেকে উঠে দৌড়ে এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। মেহজাবিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেহজাবিন আরিয়ানের হাত ধরতে গেলে আরিয়ান এক পা পিছিয়ে গেল। আরিয়ান, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি এই 4 বছর। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? ম্যাম, আপনি আমার বস। আপনি এই মন্ত্রণালয়ের সচিব। আমি আপনার অফিসের একজন সাধারণ কর্মচারী। এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। দয়া করে আমার ফাইলে সাইন করে দিন। আমি আমার কাজে যাব। তুমি এখনো আমার উপর রেগে আছো? আরিয়ান প্লিজ, আমি সেদিন বুঝতে পারি নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মেহজাবিন কথাগুলো বলে আরিয়ানকে জড়িয়ে ধরতে গেল। আরিয়ান রেগে গিয়ে 2 হাত দিয়ে মেহজাবিনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। ম্যাম, এসব কি করছেন? আপনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। আপনার এসব আচরণ একদম মানায় না। আমাকে ছুতে আসবেন না বলে দিলাম। আমি তোমার বউ আরিয়ান। আমি তোমার স্ত্রী। একজন স্ত্রী তার স্বামীকে ছুতে পারবে না? তুমি আমার আইনি স্বামী। যে স্বামী 4 বছর আগে আপনার কাছে একটা বাচ্চা ছেলে ছিল, যার কোনো ভবিষ্যৎ ছিল না, সে আজ আপনার স্বামী হলো কিভাবে? অতীত বাদ দেন ম্যাম, আমার কাজ আছে। আরিয়ানের কথা শুনে মেহজাবিন চুপ হয়ে গেল। মেহজাবিন চোখ মুছে রাগী একটা লোক নিয়ে নিজের ডেস্কে ফিরে গেল। আরিয়ানের ফাইলটা হাতে নিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। এইটা কি করলেন ম্যাম? সেকশন অফিসারের চাকরি তোমার ক্যান্সেল। তুমি আজ থেকে ওই চেয়ারে আর বসবে না। মানে কি? আমি লিগ্যাল ওয়েতে চাকরি পেয়েছি। আপনি চাইলেই আমাকে বের করতে পারেন না। কে বললো তুমি চাকরি থেকে বের হয়েছো? তুমি আজ থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এপিএস। আমি যেখানে যাব তুমি আমার সাথে যাবে। আমার ফাইল, আমার মিটিং, আমার সব কিছুর দায়িত্ব আজ থেকে তোমার। আমি পারবো না। আমি অফিসার হিসেবে জয়েন করেছি, পিএ হিসেবে না। আপনার সাথে সারাদিন ছায়ার মতো ঘোরা আমার পক্ষে সম্ভব না। ও আচ্ছা, তাহলে চাকরি ছেড়ে চলে যাও। আমি বলে দিচ্ছি তোমার মতো বেয়াদব ছেলেকে যেন কোনো মন্ত্রণালয়ে চাকরি না দেওয়া হয়। আর তুমি তো জানো আমার পাওয়ার কতটুকু। তোমার ওই গরিব মায়ের ওষুধ আর ছোট বোনের পড়ার খরচ কিভাবে জোগাড় করবে তুমি ভেবে দেখো। মেহজাবিনের মুখে পরিবারের কথা শুনে আরিয়ান থমকে গেল। আরিয়ান রেগে হাত মুঠো করে ফেলল। আরিয়ান দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? ইয়েস, জাস্ট ব্ল্যাকমেইল। তুমি আমার স্বামী, আমি তোমাকে চোখের আড়াল হতে দিব না। তুমি পিএ হয়ে আমার চোখের সামনে থাকবে, এটাই ফাইনাল। এখন ফাইলগুলো গুছিয়ে আমার টেবিলে রাখো। আরিয়ান বাধ্য হয়ে নিচ থেকে ফাইলগুলো তুলে টেবিলে রাখতে লাগলো। মেহজাবিন মুগ্ধ হয়ে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। আরিয়ান আগের চেয়ে অনেক বেশি স্মার্ট আর রাগী হয়ে গেছে। মেহজাবিন মনে মনে ভাবতে লাগলো, তুমি আমাকে যত পারো অবহেলা করো আরিয়ান। আমি এই 4 বছরে অনেক কেঁদেছি তোমার জন্য। এখন তোমাকে পেয়েছি, আমি আর তোমাকে ছাড়বো না। তুমি আমার, শুধু আমার।
দুপুর হয়ে গেল। আরিয়ান নিজের ডেস্কে বসে কাজ করছে। মেহজাবিন বারবার কাচের দেওয়াল দিয়ে আরিয়ানের দিকে তাকাচ্ছে। মেহজাবিন ইন্টারকমে কল দিল। আরিয়ান, ভেতরে আসুন। জি ম্যাম, ডাকছিলেন? আমার লাঞ্চের সময় হয়েছে, আমি একা খেতে পারি না, তুমি আমার সাথে বসে লাঞ্চ করবে। সরি ম্যাম, আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছি, আমি আমার ডেস্কে খেয়ে নিব। তোমার বাসা থেকে আনা খাবারই আমি খাবো, যাও টিফিন বক্স নিয়ে আসো। আমার খাবার আপনি খেতে পারবেন না ম্যাম, এইটা গরিবের খাবার, সচিবদের হজম হবে না। আমি খাবো বলছি মানে খাবো, বেশি কথা বললে কিন্তু তোমার ওই পিচ্চি বোনটাকে স্কুল থেকে কিডন্যাপ করে আমার বাসায় নিয়ে আসবো। বোনের কথা শুনে আরিয়ান ভয় পেয়ে গেল। আরিয়ান দ্রুত নিজের টিফিন বক্স দিয়ে মেহজাবিনের টেবিলে রাখলো। মেহজাবিন নিজে হাতে বক্স খুলে দেখলো। ওয়াও, শাশুড়ি মায়ের হাতের আলু ভর্তা আর ডিম ভাজি, উফ, কতদিন খাই না। আপনি খেতে থাকুন, আমি বাইরে যাচ্ছি। একদম না, তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দিবে। মাথা খারাপ আপনার? আমি কেন খাইয়ে দিব? কারণ তুমি আমার পিয়ে, আর তার চেয়েও বড় কথা তুমি আমার জান, আমার স্বামী। আসো বলছি। মেহজাবিন আরিয়ানের হাত ধরে টেনে নিজের চেয়ারের হাতলে বসিয়ে দিল। আরিয়ান রেগে গিয়ে উঠতে নিলেই মেহজাবিন আরিয়ানের পেটে হাত দিয়ে জড়িয়ে ধরলো। প্লিজ আরিয়ান, একটু খাইয়ে দাও না, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি জানো আমি 4 বছর ধরে কত রাত না খেয়ে কাটিয়েছি শুধু তোমার কথা ভেবে। মেহজাবিনের চোখের পানি দেখে আরিয়ানের মনটাও একটু নরম হলো। আরিয়ান কিছু না বলে চামচ দিয়ে মেহজাবিনকে খাইয়ে দিতে লাগলো। মেহজাবিন আরিয়ানের চোখের দিকে তাকিয়ে খাচ্ছে। হঠাৎ মেহজাবিন আরিয়ানের হাতে একটি চুমু দিল। ম্যাম, এইসব কি? বরকে চুমু দিয়েছি, বউ তো একটু আদর করবেই। তা তোমার ছোট বোন রিয়া কেমন আছে? আপনি ওর নাম কিভাবে জানলেন? তোমার সব খবরই আমার কাছে আছে জান। আমি জানি তুমি তোমার আম্মু আর রিয়াকে নিয়ে কতটা কষ্টে আছো। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার সব কষ্ট দূর করব। আমাদের কষ্ট আমাদেরই থাক ম্যাম, আপনার দয়ার কোনো প্রয়োজন নাই। খাবার শেষ, আমি গেলাম। আরিয়ান দ্রুত উঠে কেবিন থেকে বের হয়ে গেল। মেহজাবিন মুচকি হেসে নিজের কাজে মন দিল। বিকেল 5টায় অফিস ছুটি হলে আরিয়ান দৌড়ে বের হয়ে গেল। রিয়াকে স্কুল থেকে আনতে হবে। আরিয়ান স্কুলের সামনে গিয়ে দেখলো রিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। রিয়া, কি হয়েছে? কাঁদছিস কেন? ভাইয়া, একটা আন্টির গাড়ি কাদার উপর দিয়ে যাওয়ায় আমার জামা নষ্ট হয়ে গেছে। আরিয়ান রেগে গিয়ে সামনে দাঁড়ানো কালো বিলাসবহুল সরকারি গাড়িটার দিকে এগিয়ে গেল। গাড়ির গ্লাসে নক করতেই গ্লাস নিচে নামলো। আরিয়ান চমকে গেল। আপনি এখানে? আপনি আমার বোনের জামায় কাদা লাগালেন কেন? আরে আমি ইচ্ছে করে লাগাই নাই তো, আমার ড্রাইভার খেয়াল করে নাই। রিয়া বাবু, এদিকে আসো তো। মেহজাবিন গাড়ি থেকে নেমে রিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। রিয়ার গালে হাত দিয়ে আদর করে বলল, সরি বাবু, আন্টি বুঝতে পারে নাই। এই নাও তোমার জন্য অনেকগুলো চকলেট আর একটা সুন্দর নতুন ড্রেস। ওয়াও, এত সুন্দর ড্রেস! ভাইয়া দেখো, আন্টি আমাকে ড্রেস দিয়েছে। রিয়া, ফেরত দে, আমরা কারো দয়া নেই না। চুপ করো আরিয়ান, আমি আমার ননদকে দিয়েছি, তোমার সমস্যা কি? রিয়া বাবু, তুমি ড্রেসটা নাও আর আমাকে আন্টি না ভাবি বলে ডাকবে, ঠিক আছে? ভাবি মানে কি আন্টি? তোমার ভাইয়া আমাকে বিয়ে করেছে তো, তাই আমি তোমার ভাবি। মেহজাবিনের কথা শুনে আরিয়ানের চোখ রাগে লাল হয়ে গেল। সে রিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন ম্যাম, আমার ফ্যামিলির থেকে দূরে থাকবেন। আমি তোমার বউ আরিয়ান, আমি দেখি আমাকে কে দূরে রাখে। কাল আমি ঠিক তোমাদের বাসায় আসছি শাশুড়ি মায়ের হাতে রান্না খেতে। মেহজাবিন ফ্লাইং কিস দিয়ে গাড়িতে উঠে বসলো। আরিয়ান রাগে কচকচ করতে করতে রিয়াকে নিয়ে রিকশায় উঠলো। রিকশায় বসে আরিয়ান ভাবতে লাগলো, এই মেয়েটা আবার কেন আমার জীবনে এলো? আমি তোকে ভুলে নতুন করে বাঁচতে চেয়েছিলাম। ও জানে ওর ওই জেদের কারণে আমি আমার ক্যারিয়ারের কি সর্বনাশ করেছিলাম। না, ওকে কোনোভাবেই আমার দুর্বলতা বুঝতে দেওয়া যাবে না। সকালবেলা আরিয়ানের বাসায় সকালের নাস্তার টেবিলে সবাই বসে আছে। আরিয়ানের আম্মু রাশিদা বেগম রুটি বানাচ্ছেন আর রিয়া বসে বসে কালকের পাওয়া ড্রেসটার দিকে তাকিয়ে হাসছে। আরিয়ান রেডি হয়ে টেবিলে এসে বসলো। ভাইয়া জানো, কালকে ভাবি আমাকে বলেছে এই ড্রেসটা পরে ওর বাসায় যেতে। আমি কবে যাব ভাইয়া? তোকে না আমি বারণ করেছি ওই ড্রেসটা ধরতে, আর ওনাকে একদম ভাবি বলবি না বলে দিলাম। উনি আমার অফিসের বস, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নাই। কি বলছিস এসব রিয়া?
বড়লোকের জিনিস আমাদের ধরতে নেই। ওরা আজ দয়া দেখায়, কাল সে দয়ার কথা বলে অপমান করে। তোর বাবার কথা মনে নাই? ওই বড়লোকদের চক্করে পড়েই তো আজ তোর বাবা নিখোঁজ। আম্মু তুমি চিন্তা করো না, আমি রিয়াকে ওই বাসায় যেতে দিব না, আর ওই ড্রেসটাও আমি আজ ফেরত দিয়ে আসবো। কিন্তু ভাইয়া, ভাবি তো অনেক ভালো, আমাকে কতগুলো চকলেট দিয়েছে। তুমি কেন ভাবিকে বকা দাও? তুই বেশি বুঝিস তাই না? চুপচাপ নাস্তা কর, আমার দেরি হয়ে যাচ্ছে। আরিয়ান রেগে কথাগুলো বলে নাস্তা শেষ করে উঠে পড়ল। ড্রেসটা একটা ব্যাগে ভরে সোজা অফিসের দিকে রওনা দিল। অফিসে পৌঁছতে পৌঁছতে প্রায় 10টা বেজে গেল। আরিয়ান নিজের ডেস্কে গিয়ে বসতেই দেখলো তার টেবিলের পাশে তানিয়া দাঁড়িয়ে আছে। তানিয়া আরিয়ানের ভার্সিটির বান্ধবী। সেও এই মন্ত্রণালয়ে ইন্টার্ন হিসেবে আজ জয়েন করেছে। সারপ্রাইজ! কেমন আছিস আরিয়ান? তানিয়া, তুই এখানে? তুই না অন্য ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ করবি বলেছিলি? আরে হ্যাঁ, কিন্তু তোর কথা ভেবেই এখানে ট্রান্সফার নিয়ে নিলাম। তোকে ছাড়া কি আমার একদিনও চলে বল? তা কেমন লাগছে তোর নতুন জব? ভালোই, কিন্তু তুই এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে বকা খাবি। আমাদের বস অনেক কড়া। করা তো কি হয়েছে? আমি তো চুরি করছি না। তুই ঘামছিস কেন এত? দাঁড়া, আমি মুছে দিচ্ছি। তানিয়া নিজের ব্যাগ থেকে টিস্যু বের করে আরিয়ানের কপালের ঘাম মুছে দিতে লাগলো। আরিয়ান একটু অস্বস্তিতে সরে যেতে নিলেও তানিয়া হাসতে হাসতে জোর করেই মুছে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মেহজাবিন নিজের কেবিনের কাচের দেওয়াল দিয়ে এই দৃশ্য দেখে ফেলে। মেহজাবিনের চোখ রাগে আগুনের মতো লাল হয়ে যায়। হাতের কলমটা সজোরে টেবিলের উপর আছাড় মারে সে। এই মেয়ের এত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত দেয়! আমার আরিয়ানের কপালে হাত দেওয়ার অধিকার শুধু আমার। ওকে তো আমি আজ ঘাট ধাক্কা দিয়ে বের করব। মেহজাবিন রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বের হয়ে সোজা আরিয়ানের ডেস্কের সামনে এসে দাঁড়ালো। পুরো ফ্লোরের সবাই ভয়ে একদম চুপ হয়ে গেল। ফারহান দৌড়ে মেহজাবিনের পিছু পিছু এলো। এক্সকিউজ মি, এই অফিসটা কি আপনাদের রোম্যান্স করার জায়গা? ম্যাম, আমি আসলে আমার ভার্সিটির ফ্রেন্ড, তো তাই কথা বলছিলাম। শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। ফ্রেন্ড বলে কি অফিসের মাঝখানে দাঁড়িয়ে একে অপরের গায়ে ঢলে পড়বেন? আপনি জানেন এটা সরকারি অফিস। ম্যাম, আপনি ভুল বুঝছেন। তানিয়া শুধু আমার ঘাম মুছে দিচ্ছিল, এখানে ঢলে পড়ার কি আছে? আপনি একদম চুপ থাকবেন আরিয়ান। আমি আপনাকে কথা বলতে বলেছি। আর এই মেয়ে, তোমার এত দরদ কিসের ওর জন্য? ওর ঘাম মুছে দেওয়ার তুমি কে? ম্যাম, আপনি এত রিয়াক্ট করছেন কেন? আমি তো জাস্ট হেল্প করছিলাম। রিয়্যাক্ট? আমি এখনো শুরুই করিনি ফারহান। জি ম্যাম। এই মেয়েকে কে ইন্টার্নশিপ দিয়েছে এখানে? ওর পেপারস এক্ষুনি ক্যান্সেল করো। আমি এই ধরনের সস্তা মেয়েদের আমার মন্ত্রণালয়ে 1 সেকেন্ডও দেখতে চাই না। ম্যাম প্লিজ, আমার ক্যারিয়ারটা নষ্ট করবেন না। আরিয়ান, তুই কিছু বল। ম্যাম, আপনি লিমিট ক্রস করছেন। তানিয়ার কোনো দোষ নাই, আপনি পার্সোনাল রাগ ওর উপর কেন দেখাচ্ছেন? পার্সোনাল রাগ? হ্যাঁ, আমার পার্সোনাল রাগ। তুমি জানো না ও তোমার কপালে হাত দেওয়ায় আমার বুকে কতটা জ্বলছে? তুমি আমার, শুধু আমার। অন্য কোনো মেয়ে তোমার দিকে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। মেহজাবিন রাগের মাথায় সবার সামনে কথাগুলো বলে ফেলে। ফারহান আর তানিয়া অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান লজ্জায় আর অপমানে মাটির সাথে মিশে যেতে চায়। সে তানিয়াকে চলে যেতে ইশারা করে। তানিয়া, তুই এখন যা এখান থেকে, প্লিজ যা। কিন্তু আরিয়ান। আমি তোকে পরে কল করছি, তুই যা। তানিয়া কাঁদতে কাঁদতে অফিস থেকে বের হয়ে যায়। আরিয়ানের আগে কাঁপতে কাঁপতে নিজের ডেস্কের ড্রয়ার থেকে ব্যাগে করে আনা মেহজাবিনের দেওয়া ড্রেসটা বের করে। সোজা মেহজাবিনের কেবিনে ঢুকে দরজা ভেতর থেকে লক করে দেয়। মেহজাবিনও পেছনে পেছনে কেবিনে ঢোকে। আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, কি ভাবেন নিজেকে? একটা মেয়ের ক্যারিয়ার চোখের সামনে শেষ করে দিলেন শুধু আপনার ফালতু জেদের জন্য। ফালতু জেদ না আরিয়ান, আমি আমার অধিকার খাটিয়েছি। এই মেয়ে তোমাকে ছুলো কেন? অধিকার? কিসের অধিকার? 4 বছর আগের ওই জোর করে করা একটা সাইনের অধিকার। আপনি জানেন আমি আপনাকে কতটা ঘৃণা করি? ঘৃণা করো? করো আমাকে ঘৃণা, তাও আমি তোমাকে ছাড়বো না। এই নিন আপনার দেওয়া ভিক্ষা। আমার বোনকে এইসব দিয়ে আমাকে কেনার চেষ্টা করবেন না। আরিয়ান ড্রেসটা মেহজাবিনের মুখের উপর ছুঁড়ে মারে। মেহজাবিনের চোখে পানি চলে আসে। মেহজাবিন ফ্লোর থেকে ড্রেসটা কুড়িয়ে নেয়। ভিক্ষা?
আমি আমার ননদকে ভালোবেসে ড্রেস দিয়েছি, আর তুমি সেটাকে ভিক্ষা বলছো? তুমি এত পাষাণ কবে থেকে হলে আরিয়ান? যেদিন থেকে আপনি আমার জীবনটা ধ্বংস করেছেন, সেদিন আপনার জন্য আমি আমার স্বপ্নগুলো নিজের হাতে খুন করেছি। সেদিন থেকে। আমি কি করেছি আরিয়ান? তুমি তো আমাকে কিছু না বলেই আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিলাম। নাটক করবেন না ম্যাম। আপনার ওই কান্না আমার কাছে এখন আর কোনো মূল্য রাখে না। আমি রিজাইন দিচ্ছি। আপনার এই বিষাক্ত ছায়ায় আমি এক মুহূর্তও থাকবো না। তুমি রিজাইন দিতে পারবে না আরিয়ান। তুমি জানো কালকে কবির আসছে? ওই লোকটা আমার প্রাক্তন বাগদত্তা। ও আমাকে শেষ করে দিতে চায়। তুমি আমাকে একা ফেলে চলে যাবে? আপনার কবিরের সাথে আপনি বুঝুন, আমার কোনো যায় আসে না। আরিয়ান রাগে কেবিন থেকে বের হয়ে যায়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আরিয়ান নিজের ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে সোজা বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করে। মেহজাবিন অফিসের জানালা দিয়ে আরিয়ানকে বৃষ্টিতে ভিজতে দেখে পাগল হয়ে যায়। ফারহান, ফারহান জলদি গাড়ি বের করো। আরিয়ান তো বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধিয়ে ফেলবে। ম্যাম, আরিয়ান ভাই তো কারো কথা শুনবে না, অনেক রেগে আছে। আমি যা বলছি তাই করো। মেহজাবিন ছাতা নিয়ে দৌড়ে নিচে নেমে আসে। আরিয়ান ততক্ষণে অনেক দূর চলে গেছে। মেহজাবিন গাড়ি নিয়ে আরিয়ানের পাশে গিয়ে ব্রেক কষে। জানালা নামিয়ে সে চিৎকার করে ওঠে। আরিয়ান, গাড়িতে ওঠো প্লিজ, গাড়িতে ওঠো। তোমার অনেক ঠান্ডা লেগে যাবে। আমার রাস্তা আমি ঠিক চিনে নিতে পারবো। আপনি আপনার গাড়িতে করে চলে যান। আমি তোমার হাত জোর করছি আরিয়ান, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে বকা দাও, কিন্তু নিজের শরীরের উপর এভাবে অত্যাচার করো না। আপনার সামনে দাঁড়িয়ে থাকার চেয়ে এই বৃষ্টিতে মরে যাওয়া আমার কাছে অনেক শান্তির। আমাকে একা থাকতে দিন। আরিয়ান মেহজাবিনের চোখের সামনে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যায়। মেহজাবিন গাড়ির স্টিয়ারিং এ মাথা রেখে টুকরে কেঁদে ওঠে। তুমি কেন বুঝছো না আরিয়ান? তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও ভালো থাকতে পারি না। তুমি এত কষ্ট পাচ্ছ দেখে আমার যে বুকটা ফেটে যাচ্ছে। রাত 9টা। আরিয়ানের বাসায় পিন পতন নীরবতা। আরিয়ান বিছানায় শুয়ে আছে। তার গায়ে প্রচন্ড জ্বর। জ্বরের ঘোরে সে প্রলাপ বকছে। রাশিদা বেগম চিন্তায় পাগল হয়ে যাচ্ছেন। রিয়া পাশে বসে ভাইয়ের মাথায় জল পড়তে দিচ্ছে। আল্লাহ রে, আমার ছেলেটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। রিয়া, তুই যা তো মা, ফার্মেসি থেকে প্যারাসিটামল নিয়ে আয়। আম্মু, বাইরে তো অনেক বৃষ্টি, আমি কি করে যাব? আমি যাচ্ছি, তুই তোর ভাইয়ের মাথায় পানি দে। রাশিদা বেগম ছাতা নিয়ে বাইরে চলে যান। আরিয়ান জ্বরের ঘোরে চোখ বন্ধ করে বিড়বিড় করতে থাকে। আপনি কেন এলেন আবার? কেন এলেন? আমি তো আপনাকে ভুলে থাকতে চেয়েছিলাম মেহজাবিন। কেন আপনি আমার সব শান্তি কেড়ে নিচ্ছেন? ভাইয়া, তুমি কাঁদছো কেন? ভাবে কি তোমাকে অনেক বকেছে? ঠিক তখনই দরজায় হালকা নক হয়। রিয়া দৌড়ে গিয়ে দরজা খোলে। সামনে দাঁড়িয়ে আছে মেহজাবিন। তার পুরো শরীর বৃষ্টিতে ভিজে একাকার। দামি শাড়িটা কাদা পানিতে মেখে আছে। চুল থেকে পানি ঝরছে। হাতে একটা ওষুধের ব্যাগ আর কিছু ফল। ভাবি, তুমি এত রাতে, তাও আবার বৃষ্টিতে ভিজে? চুপ, একদম চুপ। রিয়া বাবু, তোমার আম্মু কোথায়? আম্মু তো ভাইয়ার জন্য ওষুধ আনতে গেছে, ভাইয়ার অনেক জ্বর। আমি জানি, আমি সব ওষুধ নিয়ে এসেছি। তুমি দরজাটা লাগিয়ে দাও, আমি তোমার ভাইয়ার কাছে যাচ্ছি। মেহজাবিন সোজা আরিয়ানের রুমে ঢুকে পড়ে। আরিয়ানকে জ্বরে কাঁপতে দেখে মেহজাবিনের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। সে দৌড়ে গিয়ে আরিয়ানের পাশে বসে। নিজের ভেজা আঁচল দিয়ে আরিয়ানের মুখের পানি মুছে দেয়। আরিয়ান, আমার কলিজা, তোমার এই অবস্থা কেন হলো? আমি তোমাকে বারণ করেছিলাম না বৃষ্টিতে ভিজতে? আরিয়ান জ্বরের ঘোরে মেহজাবিনের গলার স্বর শুনে চোখ না খুলেই মেহজাবিনের হাতটা শক্ত করে চেপে ধরে। মেহজাবিন, আপনি এসেছেন? হ্যাঁ জান, আমি এসেছি। আমি তোমার কাছেই আছি, তুমি একটু শান্ত হও। আপনি আমাকে কেন ছেড়ে গিয়েছিলেন 4 বছর আগে? আপনি কি জানেন আপনার বাবা আমাকে কতটা অপমান করেছিল? মেহজাবিন চমকে ওঠে। 4 বছর আগের কথা? ওর বাবা? মেহজাবিনের বুকটা ধক করে ওঠে। বাবা? বাবা তোমাকে কি বলেছিল আরিয়ান? আমাকে বলো প্লিজ, আমাকে বলো। আপনার বাবা বলেছিল আমি যদি আপনার জীবন থেকে সরে না যাই, তাহলে সে আমার আম্মু আর রিয়াকে রাস্তায় দাঁড় করিয়ে দিবে, আমার আব্বুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে। আমি কি করতাম মেহজাবিন?
আমার তো কোনো উপায় ছিল না। আরিয়ানের কথাগুলো শুনে মেহজাবিনের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। মেহজাবিন দুহাতে নিজের মুখ ঢেকে অঝরে কাঁদতে শুরু করে। ইয়া আল্লাহ, আমার বাবা এত বড় বেইমানি করেছে আমাদের সাথে, আর তুমি এই কথাগুলো এতদিন নিজের বুকে চেপে রেখেছিলে আরিয়ান। তুমি আমার কাছে একবারও মুখ ফুটে বলতে পারলে না? আমি আপনাকে অনেক ভালোবাসি মেহজাবিন, অনেক ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসা কোনোদিন পূর্ণ হবে না। আপনার পরিবার কোনোদিন আমাদের মেনে নেবে না। আরিয়ান জ্বরের ঘোরেই মেহজাবিনকে নিজের বুকে টেনে নেয়। মেহজাবিন কোনো বাধা দেয় না। সে আরিয়ানের গরম বুকে মাথা রেখে ডুকরে ডুকরে কাঁদতে থাকে। আরিয়ানের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আপনি আমাকে ছেড়ে যাবেন না তো মেহজাবিন? কোনোদিন না। আমার মরণ হলেও আমি তোমাকে আর ছাড়বো না। আমি কথা দিচ্ছি আরিয়ান, তোমার চোখের এক ফোঁটা পানির বদলা আমি নিব। মেহজাবিন আরিয়ানের কপালের চোখে গালে পাগলের মতো চুমু খেতে থাকে। আরিয়ান জ্বরের ঘোরেই মেহজাবিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রিয়া দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই দরজায় চাবির শব্দ শোনা যায়। রাশিদা বেগম ফিরে এসেছেন। ভাবি, আম্মু চলে এসেছে, তুমি জলদি লুকাও। ইয়া আল্লাহ, এখন কি হবে? আমি কোথায় পালাবো? তুমি ভাইয়ার খাটের নিচে ঢুকে যাও, আম্মু দেখলে তোমাকে আস্ত রাখবে না। মেহজাবিন উপায় না পেয়ে জলদি করে খাটের নিচে ঢুকে যায়। রাশিদা বেগম রুমে ঢুকে আরিয়ানের পাশে বসেন। রিয়া, এই ব্যাগের ফল আর দামি ওষুধ কোথা থেকে এলো? তুই কার কাছ থেকে এগুলো নিলি? আম্মু, এগুলো তো ভাইয়ার বন্ধু দিয়ে গেল মাত্র। কোন বন্ধু এত রাতে বৃষ্টিতে ভিজে এগুলো দিতে আসবে? তুই কি আমাকে বোকা পেয়েছিস? সত্যি করে বল, কে এসেছিল? বিশ্বাস করো আম্মু, আমি মিথ্যা বলছি না। রাশিদা বেগম সন্দেহ নিয়ে পুরো রুমের দিকে তাকাতে থাকেন। মেহজাবিন খাটের নিচে নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে। তার ভেজা শাড়ি থেকে পানি গড়িয়ে ফ্লোরে পড়ছে। হঠাৎ রাশিদা বেগমের নজর ফ্লোরের পানির ফোঁটার দিকে যায়। তিনি নিচু হতে যাবেন, ঠিক তখনই আরিয়ান জ্বরের ঘোরে চিৎকার করে ওঠে। তানিয়া, আমাকে ছেড়ে দে তানিয়া। আরিয়ানের প্রলাপে রাশিদা বেগম চমকে সোজা হয়ে বসেন। এই তানিয়া মেয়েটা আবার কে? আরিয়ান ওকে কেন ডাকছে? আমি জানি না আম্মু, তুমি ভাইয়াকে ওষুধ খাইয়ে দাও। রাশিদা বেগম আরিয়ানকে ওষুধ খাইয়ে মাথায় পানি দিতে লাগলেন। ঘণ্টাখানেক পর আরিয়ান একটু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাশিদা বেগমও ক্লান্ত হয়ে পাশের সোফায় ঘুমিয়ে পড়েন। রাত 3টে বাজে। মেহজাবিন খুব সাবধানে খাটের নিচ থেকে বেরিয়ে আসে। তার সারা শরীর ব্যথা হয়ে গেছে। সে একবার আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। কাল সকালে অফিসে দেখা হবে আমার জান। কাল থেকে আমি তোমার সব কষ্ট নিজের করে নিব। আর ওই তানিয়া, ওকে তো আমি কালই দেখে নেব। মেহজাবিন খুব সন্তর্পণে দরজা খুলে বৃষ্টি ভেজা রাতেই বেরিয়ে যায়। পরের দিন সকালে আরিয়ানের জ্বর কিছুটা কমেছে। সে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। রাশিদা বেগম রান্নাঘর থেকে বলে ওঠেন, কাল রাতে তোর কোন বন্ধু ওষুধ দিয়ে গিয়েছিল রে আরিয়ান? বন্ধু? কোন বন্ধু? আমি তো কিছু জানি না আম্মু। আরে ভাইয়া, ওই যে তোর ওই সুন্দরী ভাবি, মানে ম্যাম এসেছিল। কি? মেহজাবিন এসেছিল এখানে? তুই আমাকে ডাকিসনি কেন রিয়া? তুমি তো জোরে অজ্ঞান ছিলে। ভাবি তোমার পাশে বসে অনেকক্ষণ কেঁদেছে, তারপর আম্মু আসায় খাটের নিচে লুকিয়েছিল। আরিয়ানের বুকটা ধপ করে ওঠে। মেহজাবিন এত বড় একটা ঝুঁকি নিয়েছিল শুধু তাকে দেখার জন্য। খাটের নিচে লুকিয়েছিল। এই জেদি আর অহংকারী মেয়েটা তার জন্যে এত নিচে নামতে পারে? আমি এখনই অফিসে যাচ্ছি। এই মেয়েটার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। এটা আরিয়ান বিশ্বাসই করতে পারছে না। আরিয়ান অফিসে পৌঁছে সোজা মেহজাবিনের কেবিনে ঢুকে যায়। মেহজাবিন ল্যাপটপে কাজ করছিল। আরিয়ানকে দেখে তার ঠোঁটে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। গুড মর্নিং জান, এখন জ্বর কেমন? আপনি কাল রাতে আমার বাসায় কেন গিয়েছিলেন? আপনি জানেন আম্মু আপনাকে দেখলে কি করতো? দেখুক, আমার কি? আমি আমার বরের কাছে গিয়েছি, এতে কার কি বলার আছে? আপনি কিন্তু আমাকে বাধ্য করছেন খারাপ কিছু করার জন্য। আমি আপনার এই পাগলামি আর সহ্য করতে পারছি না। পাগলামি? তুমি কাল সকালে আমাকে জড়িয়ে ধরে কি বলেছিলে মনে আছে আরিয়ান? আরিয়ান চমকে যায়। তার কাল রাতের কোনো কথাই স্পষ্ট মনে নেই। সে তো প্রলাপ বকছিল। কি কি বলেছিলাম আমি?
তুমি বলেছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না, তুমি আমাকে অনেক ভালোবাসো। আর আমার বাবা তোমার সাথে যে নোংরামি করেছে সেটা তুমি আমাকে বলে দিয়েছো। আপনি মিথ্যা বলছেন, আমি এমন কিছুই বলিনি। মিথ্যা বলছি না, সত্যি বলছি, আর সেটা তোমার চোখই বলে দিচ্ছে আরিয়ান। আর শোনো, আজ কবির আসছে, তুমি আমার পাশে ছায়ার মতো থাকবে। আমি আজ ওকে এমন একটা লেসন দিব যা ও সারা জীবন মনে রাখবে। আমি আপনার পার্সোনাল বডিগার্ড না ম্যাম। তুমি আমার স্বামী, আর স্বামীর দায়িত্ব বউকে প্রোটেক্ট করা। এখন যাও, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো। চিনি একদম কম দিবে, ঠিক তোমার মতো একটু দিতা। আরিয়ান রেগে কেবিন থেকে বেরিয়ে যায়। মেহজাবিন মুচকি হাসে। কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে ভেতরে ঢোকে কবির। কবিরের মুখে একটি কুটিল হাসি। মেহজাবিন ডার্লিং, কেমন আছো? এক্সকিউজ মি, এটা সরকারি অফিস, আমাকে ম্যাম অথবা সেক্রেটারি বলে ডাকবেন। আরে এত ফর্মালিটি কেন? আমরা তো খুব জলদি বিয়ে করতে যাচ্ছি, তাই না? তোমার বাবা তো আমাকেই ফাইনাল করেছেন। আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে কবির, আমি বিবাহিত। হোয়াট? বিবাহিত? কার সাথে? ঠিক সেই মুহূর্তেই আরিয়ানের কফির মগ হাতে কেবিনে ঢোকে। মেহজাবিন উঠে গিয়ে আরিয়ানের হাত ধরে কবিরের সামনে এনে দাঁড় করায়। এই যে আমার স্বামীর সাথে আরিয়ান আহমেদ, এই মন্ত্রণালয়ের সেকশন অফিসার এবং আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কবির আরিয়ানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে। আরিয়ান রাগে হাত মুঠো করে মেহজাবিনের দিকে তাকায়। এই ফকিন্নি বাড়ির ছেলেটা তোমার স্বামী? মেহজাবিন, তুমি কি পাগল হয়ে গেছো? একটা 2 টাকার পিএকে তুমি বিয়ে করেছো? মুখ সামলে কথা বলবেন মিস্টার কবির। 2 টাকার পিএ হলেও আমি আপনার মতো দুর্নীতিবাজ আর বেইমান নই। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন, এই কেবিন থেকে এক্ষুনি বের হয়ে যান, নয়তো আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। শুনতে পেলেন মিস্টার কবির? আমার স্বামী কি বলল? গেট আউট ফ্রম মাই অফিস। কবির রাগে লাল হয়ে মেহজাবিনের দিকে আঙ্গুল তোলে। এর চরম মূল্য তোমাদের দিতে হবে মেহজাবিন। আমি তোমার এই স্বামীকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ও আর কোনোদিন ফিরে আসতে পারবে না। কবির রাগে গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে যায়। আরিয়ান মেহজাবিনের হাত ছাড়িয়ে নেয়। আপনি এটা কি করলেন ম্যাম? আপনি জানেন এই লোকটা কতটা ভয়ঙ্কর? আপনি ইচ্ছে করে ওকে আমার পিছনে লেলিয়ে দিলেন। আমি ওকে ভয় পাই না আরিয়ান, আমি চেয়েছি ও জানুক তুমি আমার। কেউ যেন আমার আর তোমার মাঝে আসার সাহস না করে। আপনি একটা পাগল, আস্ত একটা পাগল। হ্যাঁ আমি পাগল, তোমার ভালোবাসায় পাগল। আর শোনো, আজ সন্ধ্যায় তুমি আমাকে নিয়ে একটা ডেটে যাবে। অসম্ভব, আমি যাব না। যেতে তোমাকে হবেই, না হলে আমি কিন্তু সোজা তোমার আম্মুর সামনে গিয়ে বলবো যে আমি তোমার বউ। তারপর দেখি কি আটকায়। আরিয়ান মেহজাবিনের জেদের কাছে আবারও হার মানে। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের ডেস্কে ফিরে যায়। মেহজাবিন নিজের হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে। আজ তো কেবল শুরু আরিয়ান। কবির আর আমার বাবা দুজনকেই আমি আমার খেলার দাবার গুটি বানাবো, আর তোমাকে আমার করেই ছাড়বো। সন্ধ্যা 7টা। ঢাকার একটি নামি দামি রেস্টুরেন্ট। মেহজাবিন একটি লাল রঙের শাড়ি পরে বসে আছে। তার চোখে মুখে অদ্ভুত একটা উত্তেজনা। কিছুক্ষণ পর আরিয়ান একটা সাধারণ শার্ট আর জিন্স পরে সেখানে ঢুকলো। আরিয়ানের চোখে মুখে চরম বিরক্তি। মেহজাবিন আরিয়ানকে দেখে দাঁড়িয়ে গেল। জান, তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আজ আর আসবেই না। আমি না এসে কি পারতাম ম্যাম? আপনি তো আমার আম্মুকে সব বলে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। উফ, তুমি সারাক্ষণ তো রেগে থাকো কেন আরিয়ান? একটু হাসো না। দেখো, আজ আমি তোমার পছন্দের লাল শাড়িটা পরে এসেছি। কেমন লাগছে আমাকে? আপনাকে কেমন লাগছে সেটা দেখে আমার কী লাভ? আপনার সাথে আমি এখানে ডেটে আসি নাই, শুধু আপনার ব্ল্যাকমেইল থেকে বাঁচতে এসেছি। তাড়াতাড়ি যা বলার বলুন, আমি বাসায় যাব। আরিয়ানের কথায় মেহজাবিনের মুখটা মলিন হয়ে গেল। সে আস্তে করে চেয়ারে বসলো। আরিয়ানও উল্টো দিকের চেয়ারে বসলো। মেহজাবিন ওয়েটারকে ডেকে কফি অর্ডার করলো। আরিয়ান, তুমি কি আমাকে সারা জীবন এইভাবেই অবহেলা করবে? আমি কি তোমার একটুও ভালোবাসা পাওয়ার যোগ্য না? ভালোবাসা কোনো বাজারে বিক্রি হওয়া জিনিস না ম্যাম, যে টাকা আর ক্ষমতা দিয়ে কিনে নেবেন। আপনি আমার জীবনটা ধ্বংস করেছেন, আপনাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি তোমার জীবন ধ্বংস করি নাই আরিয়ান, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম।
মেহজাবিন আরিয়ানের হাত ধরতে গেলে আরিয়ান হাতটা সরিয়ে নেয়। ঠিক তখনই পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠ শোনা যায়। আরিয়ান, তুই এখানে? আরিয়ান চমকে পিছনে তাকায়। নোভা আরিয়ানের ভার্সিটির বান্ধবী। নোভা দৌড়ে এসে আরিয়ানের পাশে দাঁড়ায়। মেহজাবিনের দিকে তাকিয়ে নোভার ভ্রু কুঁচকে যায়। কি রে আরিয়ান, তুই এই বয়স্ক আন্টির সাথে এখানে কি করছিস? উনি কে? আর তোর কোনো দূর সম্পর্কের খালা নাকি? নোভার কথা শুনে মেহজাবিনের মাথায় রক্ত উঠে গেল। মেহজাবিন রাগে চোখ বড় বড় করে নোভার দিকে তাকালো। আরিয়ান লজ্জায় মাথা নিচু করে ফেললো। চুপ কর, উনি আমার অফিসের বস। বস? ও মাই গড! তা তোর বসকে তো দেখে মনে হচ্ছে তোর মায়ের বয়সী। তুই কি ওনার ব্যাগ টানার চাকরি করিস নাকি? নোভা হাসতে হাসতে কথাগুলো বলতেই মেহজাবিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সজোরে নোভার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো রেস্টুরেন্টের মানুষ ওদের দিকে তাকালো। নোভা গালে হাত দিয়ে শকে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। হাউ ডেয়ার ইউ! তোমার এত বড় সাহস! তুমি আমাকে আন্টি বলো? তুমি জানো আমি কে? আপনি আমাকে মারলেন? আরিয়ান, তুই কিছু বলিস না কেন? এই মহিলা আমার গায়ে হাত তুললো কেন? ম্যাম, এইটা আপনি কি করলেন? নোভা আমার ফ্রেন্ড, আপনি ওর গায়ে হাত তুললেন কোন অধিকারে? অধিকার? ও আমাকে তোমার সামনে অপমান করছে আর তুমি চুপ করে শুনছো? ও আমাকে বয়স্ক বলেছে। হ্যাঁ, আমি বয়সে বড়, কিন্তু তাই বলে ও আমাকে অপমান করবে আর তুমি সেটা মেনে নেবে? নোভা তো ভুল কিছু বলে নাই। আপনি তো আসলেই আমার থেকে বয়সে অনেক বড়। আপনার তো এইটুকু ম্যাচুরিটি থাকা উচিত ছিল। আরিয়ানের মুখ থেকে এই কথা শুনে মেহজাবিনের বুকটা যেন কেউ ছিঁড়ে ফেললো। মেহজাবিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তুমি আমাকে বয়সের খোঁটা দিলে আরিয়ান। তোমার কাছে আমার ভালোবাসার চেয়ে আমার বয়সটা বেশি বড় হয়ে গেল। তুমি কি জানো না, এই 4 বছরে আমি এক মুহূর্তের জন্য অন্য কাউকে নিয়ে ভাবি নাই। ভালোবাসা? হ্যালো আন্টি, আপনি কি আরিয়ানের সাথে প্রেম করার স্বপ্ন দেখছেন নাকি? ওর আর আপনার বয়সের ব্যাগটা দেখেছেন? আপনাদের তো মা ছেলে মনে লাগছে। নোভা কথাটা শেষ করার আগেই আরিয়ান রাগে কেবিনের উপর সজলে একটা ঘুষি মারলো। টেবিলের কাচের গ্লাসটা ছিটকে ফ্লোরে পড়ে ভেঙে গেল। আরিয়ান চোখ রাগে লাল হয়ে গেছে। জাস্ট শাট আপ নোভা, একদম চুপ। আর একটা কথা যদি ওনার নামে বলেছিস আমি কিন্তু ভুলে যাব তুই মেয়ে। আরিয়ান, তুই আমাকে বকছিস এই মহিলার জন্য? হ্যাঁ, বকছি, কারণ উনি শুধু আমার বস না, উনি আমার স্ত্রী, আমার লিগ্যাল ওয়াইফ। ওনার সম্পর্কে একটা আজেবাজে কথা আমি সহ্য করব না। তুই এখনই এখান থেকে দূর হ নোভা। আরিয়ানের মুখে স্ত্রীর শব্দটা শুনে নোভা আর মেহজাবিন দুজনেই থমকে গেল। মেহজাবিন অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। নোভা রাগে আর অপমানে মুখ ঘুরিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আরিয়ান রাগে হাঁপাতে লাগলো। আরিয়ান, তুমি আমাকে তোমার স্ত্রী বলে স্বীকার করলে? ভুল ভাববেন না ম্যাম, আমি শুধু আমার আত্মসম্মান বাঁচিয়েছি। কেউ আমার সামনে আমার ফ্যামিলির কাউকে অপমান করলে আমি সেটা মেনে নিতে পারি না। আপনি আমার ঘাড়ের উপর চেপে বসা একটা বোঝা ছাড়া আর কিছু না। আরিয়ান কথাগুলো বলে রেস্টুরেন্ট থেকে হন হন করে বেরিয়ে গেল। মেহজাবিন সেখানেই দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণায় একটা হাসির রেখা ফুটে উঠল। তুমি মুখে যতই অস্বীকার করো আরিয়ান, আমি জানি তোমার বুকের ভেতরে আমার জন্য একটা ছোট্ট জায়গা ঠিকই তৈরি হচ্ছে। আমি এই জায়গাটুকু নিয়েই সারা জীবন বেঁচে থাকতে পারবো। পরের দিন সকালবেলা আরিয়ানের বাসা। রাশিদা বেগম রান্নাঘরে কাজ করছেন। রিয়া সোফায় বসে কার্টুন দেখছে। কলিং বেল বাজতেই রিয়া দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই রিয়া খুশিতে লাফিয়ে উঠল। ভাবি, তুমি এসেছো? মেহেজাবিন একটা সাধারণ সুতির শাড়ি পরে দাঁড়িয়ে আছে। হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট আর ফলের ছুরি। একদম সাধারণ একটা মেয়ের মতো লাগছে তাকে। কেমন আছো রিয়া বাবু? আমি তো বলেছিলাম আমি আসবো। তোমার আম্মু কই? কে এসেছে রে রিয়া? রাশিদা বেগম হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এলেন। মেহেজাবিনকে দেখেই তার মুখটা কালো হয়ে গেল। মেহেজাবিন মিষ্টির প্যাকেটগুলো টেবিলে রেখে রাশিদা বেগমের পায়ে হাত দিয়ে সালাম করতে গেল। খবরদার, আমাকে ছুবেন না ম্যাম। আপনার মতো বড় লোকদের ছোঁয়া আমার গায়ে লাগলে আমার পাপ হবে। আম্মু, আপনি আমাকে এইভাবে কেন বলছেন? আমি তো আপনার।
আপনার মনের মতো। আমার একটাই মেয়ে, ওই রিয়া। আপনি সরকারের এত বড় সচিব, আপনি আমার এই গরিবের কুড়ে ঘরে কি করতে এসেছেন? আমি আরিয়ানের কাছে এসেছি আম্মু। আরিয়ান কই? আরিয়ান অফিসে গেছে। আর আপনি ওকে খুঁজছেন কেন? আপনারা তো 4 বছর আগে আমার ছেলেকে ফাঁসিয়ে ওর জীবনটা শেষ করে দিয়েছিলেন। এখন আবার কি চান? আমার ছেলের রক্ত চষে খেতে এসেছেন? রাশিদা বেগমের রূঢ় কথায় মেহজাবিনের চোখ পানিতে ভরে গেল। আম্মু, বিশ্বাস করুন, 4 বছর আগে যা হয়েছিল তাতে আমার কোনো হাত ছিল না। আমি তো আরিয়ানকে পাগলের মতো ভালোবাসতাম। ভালোবাসা? বড় লোকদের মুখে এসব ভালোবাসা মানায় না ম্যাম। আপনারা শুধু কিনতে জানেন। ওই যে মিষ্টি আর ফল নিয়ে এসেছেন না, নিয়ে যান এগুলো। আমার ছেলে রক্ত পানি করে যা কামাই করে, আমি তাতেই সুখে আছি। রাশিদা বেগম প্যাকেটগুলো মেহজাবিনের হাতে তুলে দিয়ে দরজার দিকে ইশারা করলেন। দয়া করে চলে যান ম্যাম, আর কখনো আমার ছেলের ছায়াও মারাবেন না। আমি যাব না আম্মু, আমি এখানেই থাকবো। আমি আরিয়ানের বউ, আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন না। কিসের বউ? কোনো কাগজ আছে আপনার কাছে, নাকি মুখে মুখেই বউ হয়ে গেলেন? কাগজ আছে আম্মু, আমাদের ম্যারেজ সার্টিফিকেট আছে। ঠিক তখনই দরজায় আরিয়ানের গলার আওয়াজ শোনা গেল। আরিয়ান একটা ফাইল নিতে বাসায় ফিরেছিল। কিসের কাগজ ম্যাম? আরিয়ানকে দেখে মেহজাবিন চমকে পিছনে তাকালো। আরিয়ানের চোখে মুখে প্রচন্ড রাগ। আপনি এখানে কি করছেন মেহজাবিন? আমি আপনাকে বলেছিলাম না আমার ফ্যামিলির থেকে দূরে থাকতে? আমি তো শুধু শাশুড়ি মাকে দেখতে এসেছিলাম আরিয়ান, আমি তো খারাপ কিছু করি নাই। শাশুড়ি মা, উনি আপনার কেউ না। আপনি এখনই আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি যাব না আরিয়ান, তুমি আমাকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারো না। আপনি যাবেন কিনা? আরিয়ান রেগে মেহজাবিনের হাত ধরে টেনে দরজার দিকে নিয়ে যেতে লাগলো। মেহজাবিন কাঁদতে কাঁদতে আরিয়ানের হাত ছাড়ানোর চেষ্টা করছিল। আরিয়ান, আমাকে ছাড়ো, আমার লাগছে, প্লিজ আমাকে বের করে দিও না। ভাইয়া, ভাবিকে ছেড়ে দাও, ভাবি তো অনেক ভালো। তুই চুপ কর রিয়া। আরিয়ান মেহজাবিনকে দরজার বাইরে বের করে দিয়ে মুখের উপর সজোরে দরজাটা বন্ধ করে দিল। মেহজাবিন দরজার বাইরে ফ্লোরে বসে দুহাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আরিয়ান? আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। আমি তো তোমার জন্য সব ছেড়ে দিতে রাজি আছি। ভেতর থেকে আরিয়ান দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার নিজের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। আরিয়ানের বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। আমাকে ক্ষমা করে দিয়েন মেহজাবিন, আমি আপনাকে এই গরিবের ঘরে এনে কষ্ট দিতে চাই না। আপনি আমার সাথে থাকলে শুধু অপমানই পাবেন। আপনার জায়গা এইখানে না। দুপুর 12টা। শিক্ষা মন্ত্রণালয়। মেহজাবিন অফিসে আসে নাই। আরিয়ান নিজের ডেস্কে বসে কাজ করছে। তার মন একদম ভালো নেই। ঠিক তখনই আরিয়ানের ডেস্কে এলো ফারদিন। ফারদিন হলো মেহজাবিনের সৎ বড় ভাই, আর এই মন্ত্রণালয়ে অনেক বড় সাপ্লায়ার। সাথে আছে আরমান, মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাডভাইজার। কিরে 2 টাকার পিয়ে, মন খারাপ নাকি? বসের সাথে ঝগড়া করেছিস? আপনি এখানে কি চাইছেন মিস্টার ফারদিন? এটা আমার কাজের জায়গা, ডিস্টার্ব করবেন না। আরে এত তেজ কিসের তোর? তুই তো একটা ফকিন্নি। মেহজাবিনের দয়ায় চাকরি পেয়েছিস। ফারদিন ভাই, ওর সাথে কথা বলে লাভ নেই, ওর দিন শেষ হয়ে আসছে। আপনাদের কোনো কাজ না থাকলে প্লিজ এখান থেকে যান। যাব তো বটে, তবে তোকে জেলের ভাত খাইয়ে তারপর যাব। ফারদিন একটা শয়তানি হাসি দিয়ে আরমানের সাথে চলে গেল। আরিয়ান কিছু বুঝতে পারলো না। কিছুক্ষণ পর হঠাৎ অফিসে অনেক হট্টগোল শুরু হলো। ইন্সপেক্টর রিয়াদ 2 জন পুলিশ নিয়ে সোজা আরিয়ানের ডেস্কের সামনে এসে দাঁড়ালেন। মিস্টার আরিয়ান আহমেদ। জি আমি। কি হয়েছে অফিসার? ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? অ্যারেস্ট? কেন? আমি কি করেছি? ফারদিন আর আরমান পুলিশদের পেছনে এসে দাঁড়ালো। ফারদিনের মুখে একটা কুটিল হাসি। অফিসার, ওর ড্রয়ারটা চেক করুন। মন্ত্রণালয়ের সবচেয়ে কনফিডেন্সিয়াল ডেটার ফাইল চুরি হয়েছে, আর আমার বিশ্বাস সেটা এই চোরের কাছেই আছে। আপনি মিথ্যা বলছেন, আমি কোনো ফাইল চুরি করি নাই। চেক হিজ ড্রয়ার। পুলিশ আরিয়ানের ড্রয়ার খুলে সার্চ করতে শুরু করলো। একটা ফাইলের নিচ থেকে লাল রঙের একটি কনফিডেন্সিয়াল ফাইল বের হয়ে এলো। ইন্সপেক্টর রিয়াদ ফাইলটা হাতে নিয়ে আরিয়ানের দিকে তাকালেন। এটা কি মিস্টার আরিয়ান? সরকারি গোপন ফাইল আপনার ড্রয়ারে কি করছে?
আপনি এটা বাইরের কোম্পানির কাছে বিক্রি করার প্ল্যান করেছিলেন, তাই না? অফিসার বিশ্বাস করুন, আমি এই ফাইল সম্পর্কে কিছু জানি না। আমি এটা রাখি নাই, কেউ আমাকে ফাঁসাচ্ছে। আরে চোর কি কখনো স্বীকার করে সে চুরি করেছে? অফিসার, ওকে হাতকড়া পরান। ওকে রিমান্ডে নিলে সব সত্যি বেরিয়ে আসবে। পুলিশ আরিয়ানকে হাতকড়া পরাতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো। স্টপ। সবাই ঘাড় ঘুরিয়ে দেখলো মেহজাবিন দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে আগুনের মতো রাগ। সে হন হন করে হেঁটে এসে পুলিশের সামনে দাঁড়ালো। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত দেওয়ার সাহস কে দিল আপনাদের? ম্যাম, ওনার ড্রয়ার থেকে চুরি যাওয়া কনফিডেন্সিয়াল ফাইল পাওয়া গেছে। ওনাকে অ্যারেস্ট করতে হবে। ওই ফাইলটা চুরি হয় নাই অফিসার, ওই ফাইলটা আমি নিজে আরিয়ানের ড্রয়ারে রাখতে দিয়েছিলাম। মেহজাবিনের কথা শুনে আরিয়ান, ফারদিন, আরমান সবাই থমকে গেল। আরিয়ান অবাক হয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। মেহজাবিন, তুই কি বলছিস এসব? তুই এই চোরটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছিস? মুখ সামলে কথা বলো ফারদিন, ও চোর না, আর ফাইলটা আমি ওকে দিয়েছিলাম। এর জন্য যদি অ্যারেস্ট করতে হয় তবে আরিয়ানকে নয়, আমাকে অ্যারেস্ট করুন অফিসার। ম্যাম, আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? এই ফাইলের রুলস ব্রেক করার জন্য আপনার চাকরি চলে যেতে পারে, আপনার নামে কেস হতে পারে। আই ডোন্ট কেয়ার। আমার স্বামীর জন্য আমি আমার চাকরি, আমার ক্যারিয়ার, আমার জীবন সব ছেড়ে দিতে পারি। স্বামীর শব্দটা শুনে ফারদিন আর আরমানের চোখ কপালে উঠে গেল। ইন্সপেক্টর রিয়াদও কিছুটা ভেবাচাকা খেয়ে গেলেন। স্বামী? এই ফকিন্নি ছেলেটা তোর স্বামী? তুই আমাদের সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিলি? সম্মান? হুঁ, তোদের মতো দুর্নীতিবাজদের আবার সম্মান কিসের? আমি জানি তোরাই আমার আরিয়ানকে ফাঁসানোর চেষ্টা করেছিস। ইন্সপেক্টর রিয়াদ, এই অফিসে সিসিটিভি ক্যামেরা আছে, আমি চাই আপনি এক্ষুনি ফুটেজ চেক করুন। কে আরিয়ানের ড্রয়ারে ফাইলটা রেখেছে সব ক্লিয়ার হয়ে যাবে। সিসিটিভির কথা শুনে ফারদিন আর আরমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফারদিন ভাই, চলেন এখান থেকে, ঝামেলা হয়ে যাবে। ফারদিন আর আরমান চুপি চুপি সেখান থেকে কেটে পড়ল। ইন্সপেক্টর রিয়াদ বুঝতে পারলেন ঘটনা অন্যরকম। ঠিক আছে ম্যাম, আমরা ফুটেজ চেক করে দেখছি। সরি মিস্টার আরিয়ান। পুলিশ চলে যাওয়ার পর পুরো ফ্লোর একদম শান্ত হয়ে গেল। মেহজাবিন আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখের দৃষ্টি তখন মেহজাবিনের মুখের উপর আটকে আছে। মেহজাবিন আরিয়ানের কাছে গিয়ে ওর হাতটা নিজের দুই হাতে চেপে ধরলো। তুমি ঠিক আছো আরিয়ান? ওরা তোমাকে মারে নাই তো? আপনি এটা কি করলেন মেহজাবিন? আমাকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে এত বড় দোষটা কেন নিলেন? আপনার চাকরি চলে যেতে পারতো। চাকরি গেলে যাবে, তোমার একটা লোমেরও যদি ক্ষতি হতো আমি তো মরেই যেতাম আরিয়ান। তুমি কি বোঝো না তুমি আমার কতটা জুড়ে আছো? আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারলো না, তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়েটা তার জন্য আজ নিজের কেরিয়ার পর্যন্ত বাজি রেখে দিল। আরিয়ান হঠাৎ করে মেহজাবিনকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। আপনি এত পাগল কেন মেহজাবিন? এত পাগল কেন আপনি? মেহজাবিন আরিয়ানের বুকে মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তুমি আমাকে তাড়িয়ে দিও না আরিয়ান, আমি তোমাকে ছাড়া মরে যাব। আমি আর আপনাকে তাড়িয়ে দিব না, আমি কথা দিচ্ছি। আজ থেকে আপনার চোখের পানি মোছার দায়িত্ব আমার। আরিয়ানের কথায় মেহজাবিনের কান্না যেন খুশির বন্যায় পরিণত হলো। সে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অফিসের সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। অফিসের সবার সামনে আরিয়ান মেহজাবিনকে বুকে জড়িয়ে ধরতেই পুরো ফ্লোরে পিন পতন নীরবতা নেমে এলো। মেহজাবিন আরিয়ানের বুকের ভেতর মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরিয়ানের নিজের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর আরিয়ানের হুঁশ ফিরল। সে বুঝতে পারল এটা অফিস, আর সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ান আস্তে করে মেহজাবিনকে নিজের থেকে একটু দূরে সরালো। ম্যাম, সবাই দেখছে, আপনি শান্ত হন। দেখুক সবাই, আমার কিচ্ছু যায় আসে না আরিয়ান। আজ আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে তুমি আমার স্বামী। প্লিজ মেহজাবিন, আপনি নিজের কেবিনে যান, আমি একটু পর আসছি। এখানে আর কোনো সিন ক্রিয়েট করবেন না। আরিয়ানের কথায় মেহজাবিন চোখ মুছল। তার ঠোঁটের কোনায় একটা শান্তির হাসি। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের কেবিনের দিকে চলে গেল। অফিসের সবাই নিজেদের কাজে মন দিলেও ফিসফাস থামালো না। আরিয়ান নিজের ডেস্কে বসে মাথা নিচু করে ভাবছে।
আজ মেহজাবিন যা করলো সেটা কোনো সাধারণ মেয়ে করতে পারে না। নিজের কেরিয়ার বাজি রেখে তাকে বাঁচালো। কেন এত ভালোবাসে মেয়েটা তাকে? ঠিক তখনই আরিয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত একটি নাম্বার। হ্যালো, কে বলছেন? বাবা আরিয়ান, আমি তোর রহমত চাচা বলছি। চিনতে পারছিস বাবা? রহমত চাচা, আপনি আপনি কোথায় ছিলেন এতদিন? আব্বুর ফ্যাক্টরি ধ্বংস হওয়ার পর থেকে তো আপনার কোনো খোঁজই পাই নাই। আপনি কেমন আছেন চাচা? আমি ভালো নেই রে বাবা। তোদের এই হাল দেখে আমি কি ভালো থাকতে পারি বাবা? বাবা, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে বাবা। আমি আমি আজ তোদের অফিসের নিচে চা দোকানে দাঁড়িয়ে আছি, তুই একটু আসবি? আমি এখনই আসছি চাচা, আপনি ওইখানেই দাঁড়ান। আরিয়ান দ্রুত ডেস্ক ছেড়ে নিচে নেমে এলো। চা দোকানের এক কোনায় জীর্ণ পোশাকে দাঁড়িয়ে আছে রহমত চাচা। আরিয়ান দৌড়ে গিয়ে রহমত চাচাকে জড়িয়ে ধরলো। চাচা, আপনি এতদিন কোথায় ছিলেন? আব্বু নিখোঁজ হওয়ার পর আমরা যে কিভাবে বেঁচে আছি আপনি তো জানেন না। আমি সব জানি রে বাবা, আমি সব খোঁজ রাখি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। চৌধুরী সাহেবের ভয়ে আমি তোদের সামনে আসতে পারি নাই। কিন্তু আজ যখন শুনলাম তুই ওই চৌধুরীর মেয়ের আন্ডারে চাকরি করছিস আর সে তোকে অ্যারেস্ট হওয়ার থেকে বাঁচিয়েছে, তখন আর চুপ থাকতে পারলাম না বাবা। আপনি মেহজাবিনের কথা বলছেন? চাচা, ওই মেয়ের জন্যই তো আজ আমার পরিবারের এই অবস্থা। ওর বাবা আমার আব্বুকে শেষ করে দিয়েছে। চুপ কর বাবা, একদম চুপ কর। তুই কিছুই জানিস না। তুই যে মেয়েটাকে এত ঘৃণা করিস, সেই মেয়েটাই তোদের পুরো পরিবারকে বাঁচিয়েছে রে বাবা। রহমত চাচার কথা শুনে আরিয়ান থমকে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। আপনি এসব কি বলছেন চাচা? মেহজাবিন আমাদের বাঁচিয়েছে মানে? 4 বছর আগে সেই রাতের কথা তোর মনে আছে, যেদিন তোর আব্বুর ফ্যাক্টরিতে আগুন লেগেছিল? হ্যাঁ, মনে আছে। চৌধুরী সাহেব ইচ্ছে করে আগুন লাগিয়েছিলেন আর তারপর আব্বুকে কিডন্যাপ করে গুম করে দেন। না রে বাবা, তুই পুরো সত্যটা জানিস না। ওই রাতে আমি ফ্যাক্টরিতেই ছিলাম। চৌধুরী সাহেব গুন্ডা নিয়ে এসেছিলেন তোর আব্বুকে গুলি করে মেরে ফেলার জন্য। তোর আব্বুর মাথায় বন্দুক ঠেকিয়ে যখন গুলি করতে যাবে, ঠিক তখনই সেখানে পাগলের মতো ছুটে আসে মেহজাবিন মামুনি। মেহজাবিন সেখানে গিয়েছিল? হ্যাঁ বাবা, হ্যাঁ, মেহজাবিন মামুনি গিয়ে সোজা তোর আব্বুর সামনে দাঁড়িয়ে পড়েছিল। সে নিজের বাবার বন্দুকের সামনে বুক পেতে দিয়ে বলেছিল, আব্বু তুমি ওনাকে মারতে পারবে না, আমি আরিয়ানকে বিয়ে করেছি, উনি এখন আমার শ্বশুর, তুমি কি তোমার জামাইয়ের বাবাকে খুন করবে? আরিয়ানের চোখ বড় বড় হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না রহমত চাচা কি বলছেন। মেহজাবিন এই কথা বলেছিল? শুধু তাই না রে বাবা, চৌধুরী সাহেব যখন বিশ্বাস করতে চাইছিলেন না, তখন মামনি নিজের ব্যাগ থেকে তোদের কোর্ট ম্যারেজের কাগজ বের করে দেখায়। সে নিজের বাবাকে ব্ল্যাকমেইল করে, যদি তোর আব্বুর গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে সে পুলিশকে সব জানিয়ে দেবে। চৌধুরী সাহেব মেয়ের পাগলামি দেখে বাধ্য হয়ে তোর আব্বুকে ছেড়ে দেন, কিন্তু শর্ত দেন তোদের পরিবারকে আজীবনের জন্য এলাকা ছাড়তে হবে। আর মামনিকেও বাধ্য করেন তোকে না জানিয়ে বিদেশে চলে যেতে। কিন্তু মেহজাবিন তো আমাকে বলেছিল ও আমাকে দয়া করে বিয়ে করেছে। ও তো আমাকে বলেছিল ওর বাবা আমাদের সব কেড়ে নিবে যদি আমি ওকে সাইন করে না দেই। আরে বোকা ছেলে, মামনি ইচ্ছে করেই তোকে ওইসব বলেছিল, কারণ সে জানতো তুই যদি আসল সত্যটা জানিস, তুই চৌধুরী সাহেবের বিরুদ্ধে ফাইট করতে যাবি আর চৌধুরী সাহেব তোকে মেরে ফেলবে। তোকে বাঁচানোর জন্যই মামনি তার চোখে, তোর চোখে খারাপ সেজেছিল রে। সে নিজের ঘাড়ে সব দোষ নিয়েছিল, যাতে যাতে তুই তাকে ঘৃণা করে দূরে থাকিস আর শান্তিতে বেঁচে থাকিস। রহমত চাচার কথাগুলো আরিয়ানের কানে বোমার মতো ফাটলো। আরিয়ানের মনে হতে লাগলো চারপাশের পৃথিবীটা ঘুরছে। তার 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। ইয়া আল্লাহ, আমি এটা কি করলাম এত বছর? যে মেয়েটা আমার বাবার জীবনের জন্য নিজের জীবন বাজি রেখেছে, আমি তাকে এত অপমান করেছি। আমি তাকে ফকিন্নি বলেছি, জেদি বলেছি। আমি কত বড় পাষাণ। মামনি তোকে পাগলের মতো ভালোবাসে রে বাবা। আজ তোকে পুলিশের হাত থেকেও বাঁচালো। আর তুই আর ওকে ভুল বুঝিস না বাবা, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আরিয়ান রহমত চাচাকে কিছু না বলেই পাগলের মতো দৌড়তে শুরু করলো। সে অফিসের ভিতরে গিয়ে সোজা মেহজাবিনের কেবিনে ঢুকলো।
কিন্তু মেহজাবিন সেখানে নেই। ফারহানকে জিজ্ঞেস করতেই ফারহান জানালো ম্যাম একটু আগে ড্রাইভ করে বেরিয়ে গেছেন। আরিয়ান বুঝতে পারলো মেহজাবিন কোথায় যেতে পারে। সে দ্রুত একটা রিক্সা নিয়ে সোজা নিজের বাড়ির দিকে রওনা দিল। এদিকে আরিয়ানের বাসায় মেহজাবিন রান্নাঘরে বসে পেঁয়াজ কাটছে। তার পরনে একটি সাধারণ সুতির শাড়ি, চোখে মুখে কালির ছাপ, হাতটা ব্যান্ডেজ করা। রাশিদা বেগম রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গজগজ করছেন। বড় লোকের মেয়ে এই গরিবের রান্নাঘরে কি কাজ? হ্যাঁ, আপনাদের বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে যে আমার বাড়িতে এসে পেঁয়াজ কাটছেন? আম্মু, আপনি যত খুশি বকা দিন, আমি আজ আপনার হাতের রান্না শিখেই ছাড়বো। আরিয়ান আলু ভর্তা আর ডাল অনেক পছন্দ করেন না, আমি আজ নিজের হাতে ওর জন্য বানাবো। আমার ছেলের জন্য আমাকে রান্না করতে হবে না। আপনি যান এখান থেকে। ব্যান্ডেজ করা হাত নিয়ে নাটক করা লাগবে না। আম্মু, তুমি ভাবিকে বকছো কেন? দেখো না, ভাবির চোখ দিয়ে পানি পড়ছে। পেঁয়াজের ঝাঁঝে ভাবির চোখ লাল হয়ে গেছে। আরে না রিয়া বাবু, আমার কিচ্ছু হয় নাই, তুমি যাও কার্টুন দেখো গিয়ে। মেহজাবিন চোখ মুছতে গিয়ে ভুলে হাতের কাটা জায়গায় চাপ দিয়ে ফেলে। সাথে সাথে ব্যান্ডেজ ভিজে রক্ত বের হতে শুরু করে। মেহজাবিন ব্যথায় আহ করে ওঠে। ঠিক তখনই রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায় আরিয়ান। মেহজাবিনের আঙ্গুল থেকে রক্ত পড়তে দেখে আরিয়ানের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এইটা কি করছেন আপনি? আরিয়ানের রাগী গলা শুনে মেহজাবিন চমকে ওঠে। রাশিদা বেগম আরিয়ানের দিকে তাকিয়ে মুখ ঝামটা দেন। দেখ তোর এই বড় লোকের বউয়ের কাণ্ড। আমি কত করে বলছি চলে যেতে, তাও ঘাড় তেরা করে বসে আছে। আম্মু, তুমি রিয়াকে নিয়ে ঘরে যাও, আমার ওনার সাথে কথা আছে। কথা আছে মানে? তুই ওকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করবি। আমি যা বলছি তুমি তাই করো আম্মু, প্লিজ। আরিয়ানের কড়া গলা শুনে রাশিদা বেগম আর কথা না বাড়িয়ে রিয়াকে নিয়ে নিজের রুমে চলে যান। আরিয়ান ধীর পায়ে মেহজাবিনের দিকে এগিয়ে আসে। মেহজাবিন ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। সেভাবে আরিয়ান হয়তো আবার তাকে বকা দিবে। আরিয়ান, আমি তো শুধু তোমার জন্য একটু। মেহজাবিন কথা শেষ করার আগেই আরিয়ান ধপ করে মেহজাবিনের রক্তমাখা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আরিয়ানের চোখ লাল, বুকটা ঘন ঘন ওঠানামা করছে। সে মেহজাবিনের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। কেন করেন এইসব মেহজাবিন? কেন করেন? আপনার কি একটু ব্যথা লাগে না? ব্যথা তো লাগে আরিয়ান, কিন্তু তোমার অবহেলার ব্যথার কাছে এই ব্যথা তো কিছুই না। আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে মেহজাবিনের হাতটা নিজের বুকের বাম পাশে ঠিক হার্টের উপর চেপে ধরে। আরিয়ানের চোখ থেকে অঝরে পানি পড়তে শুরু করে। আমাকে মাফ করে দিন মেহজাবিন, আমাকে আপনি মাফ করে দিন। আরিয়ানের মুখে এই কথা শুনে মেহজাবিন থমকে যায়। তার মনে হলো সে হয়তো ভুল শুনছে। আরিয়ান, তুমি কাঁদছো, কি হয়েছে তোমার? আমি সব জেনে গেছি মেহজাবিন, সব জেনে গেছি। রহমত চাচা আমাকে সব বলেছে। 4 বছর আগে আপনি নিজের বাবার বন্দুকের সামনে দাঁড়িয়ে আমার আব্বুকে বাঁচিয়েছিলেন। আপনি আমার পরিবারকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে সব দোষ নিয়েছিলেন। আর আমি একটা গাধা। আমি আপনাকে এতগুলো বছর ধরে শুধু কষ্ট দিয়ে গেছি। রহমত চাচার নাম শুনে মেহজাবিন বুঝতে পারে তার এতদিন লুকিয়ে রাখা সব সত্য আজ আরিয়ানের সামনে এসে পড়েছে। মেহজাবিন আরিয়ানের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। আমি তোমাকে ছাড়া যে বাঁচতাম না আরিয়ান, আব্বু তো তোমাকে মেরে ফেলতো, আমি কিভাবে তোমাকে মরতে দিতাম? তুমি তো আমার জান। আমি কত বড় অপরাধী মেহজাবিন। আমি আপনাকে ফকিন্নি বলেছি, বয়সের খোঁটা দিয়েছি, সবার সামনে অপমান করেছি। আর আপনি আজ অফিসে নিজের এত বড় পদ, নিজের ক্যারিয়ার বাজি রেখে আমাকে পুলিশের হাত থেকে বাঁচালেন। আপনার এই ঋণের শোধ আমি কিভাবে দিব? ঋণ না আরিয়ান, এটা আমার ভালোবাসা। আমি তো তোমার কাছে শুধু এইটুকুই অধিকার চেয়েছিলাম। তুমি আমাকে তাড়িয়ে দিও না আরিয়ান, প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। আরিয়ান মেহজাবিনকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে। সে মেহজাবিনের মাথার চুলে পাগলের মতো চুমু খেতে থাকে। আমি আপনাকে আর কোনোদিন দূরে ঠেলবো না মেহজাবিন, কোনোদিন না। আপনি আমার স্ত্রী, আমার জান। আজ থেকে এই আরিয়ান শুধু আপনার সব চোখের পানি আজ থেকে আমার। মেহজাবিনের এতদিনের জমানো সব কষ্ট যেন আজ আরিয়ানের এই একটা কথায় ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সে আরিয়ানের শার্ট খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দুজনের এই কান্নার শব্দে রান্নাঘরের বাতাস ভারী হয়ে ওঠে। অনেকক্ষণ পর আরিয়ান মেহজাবিনকে নিজের বুক থেকে একটু আলাদা করে।
চলুন। কোথায়? আমার রুমে। আপনার হাতটা আগে ড্রেসিং করতে হবে, আর তারপর আমি আজ আপনাকে নিজের হাতে খাইয়ে দিব। মেহজাবিন লাজুক হেসে মাথা নাড়ে। আরিয়ান মেহজাবিনকে নিয়ে নিজের রুমে যায়। মেহজাবিনকে বিছানায় বসিয়ে সে ফার্স্ট এইড বক্স বের করে আনে। খুব যত্ন করে মেহজাবিনের আঙ্গুল পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। মেহজাবিন একদৃষ্টিতে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান, তুমি এত যত্ন করতে জানো, আমি তো বুঝতেই পারি নাই। আমি আপনার কোনো যত্নই নিতে পারি নাই মেহজাবিন। আপনি আমাকে যতটা ভালোবাসেন আমি হয়তো তার এক বিন্দুও আপনাকে দিতে পারি নাই, কিন্তু আমি কথা দিচ্ছি আজ থেকে আমি আপনার সব জেদ, সব পাগলামি মেনে নিব। সত্যি মেনে নেবে? সত্যি। তাহলে আমাকে একটা কিস করো। মেহজাবিনের এই হঠাৎ আবদারে আরিয়ান বিষম খায়। তার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। ম্যাম, এইটা আপনি কি বলছেন? এইটা আমার বাড়ি, আম্মু যে কোনো সময় চলে আসবে। ও হ্যালো, তুমি মাত্র বললে আমার সব পাগলামি মেনে নেবে, আর এখন ম্যাম বলছো? আমি তোমার ম্যাম না, আমি তোমার বউ। আর বরের কাছে একটা কিস চাওয়াটা কোনো অপরাধ না। তাই বলে এখন? হ্যাঁ, এক্ষুনি দিলে দাও, না হলে কিন্তু আমি জোরে চিৎকার করে আম্মুকে ডাকবো আর বলবো তুমি আমার গায়ে হাত দিচ্ছ। মেহজাবিনের এই ভয়ানক হুমকিতে আরিয়ান ভয় পেয়ে যায়। সে জানে এই পাগলি মেয়েটা যা বলছে তা সত্যি সত্যিই করে বসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি চোখ বন্ধ করুন। চোখ খোলা রেখেই নিব। আরিয়ান লাজুক হেসে মেহজাবিনের দিকে ঝুঁকে আসে। মেহজাবিনের চোখ দুটো খুশিতে চকচক করছে। আরিয়ান আস্তে করে মেহজাবিনের কপালে একটি দীর্ঘ চুমু খায়। মেহজাবিন চোখ বন্ধ করে সেই স্পর্শটা অনুভব করে। এদিকে ঢাকার একটি আন্ডারওয়ার্ল্ড ক্লাবে বসে আছে ফারদিন আর কবির। দুজনের সামনে মদের গ্লাস। ফারদিন রাগে কাচের গ্লাসটা ছুঁড়ে মারে দেওয়ালে। মেহজাবিনের এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে ওই ফকিন্নির ছেলেটাকে স্বামী বলে দাবি করলো, আর ওই পুলিশ বেটাকেও ফিরিয়ে দিল। আমার প্ল্যানটা পুরো নষ্ট করে দিল। আমি আগে বলেছিলাম ফারদিন, মেহজাবিন অনেক চালাক মেয়ে, ওকে সোজা আঙ্গুলে ঘি তুলে বশ করা যাবে না। আর ওই আরিয়ান ছোকরাটা মেহজাবিনের দুর্বলতা, ওকে রাস্তা থেকে না সরালে তুমি তোমার বাবার কোম্পানির এমডি হতে পারবে না, আর আমিও মেহজাবিনকে পাবো না। তাহলে কি করতে হবে? আজ রাতেই কাজ হাসিল হবে। জিসানকে আমি সব বুঝিয়ে বলে দিয়েছি। আরিয়ান আজ রাতের বেলা যখন বাজার করতে বের হবে তখন ট্রাকে অ্যাক্সিডেন্ট করে ওকে চিরতরে শেষ করে দেওয়া হবে। মেহজাবিন টেরও পাবে না। পারফেক্ট। ওই চেয়ারটা লাশ আমি ড্রেনে ফেলে দেব। কবির আর ফারদিন পৈশাচিক হাসি হাসতে থাকে। অন্যদিকে আরিয়ানের বাসায় সন্ধ্যা হয়ে গেছে। মেহজাবিন আরিয়ানের খাটে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে। আরিয়ান মেহজাবিনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। মেহজাবিনের কপালে আলতো করে হাত বুলিয়ে দেয় সে। আপনি ঘুমান মেহজাবিন, আমি বাজার থেকে একটু ঘুরে আসছি। আজ রাতে আপনি আমাদের সাথেই খাবেন। আরিয়ান মেহজাবিনের গায়ে একটা চাদর টেনে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আম্মুকে বলে সে বাজারের ব্যাগ নিয়ে রাস্তার দিকে হাঁটা ধরে। রাস্তা বেশ ফাঁকা। আরিয়ান মনের সুখে একটি গান গুনগুন করে গাইতে গাইতে হাঁটছে। তার বুকের ভেতর থেকে যেন আজ একটা বিশাল পাথর নেমে গেছে। মেহজাবিনকে সে নিজের করে পেয়েছে। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। হঠাৎ পেছন থেকে একটি বিশাল ট্রাকের জোরালো হর্নের শব্দ শোনা যায়। আরিয়ান চমকে পিছনে তাকায়। একটা কালো ট্রাক প্রচন্ড স্পিডে সোজা তার দিকে ধেয়ে আসছে। ট্রাকটার কোনো হেডলাইট নেই। ইয়া আল্লাহ! আরিয়ান রাস্তা থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ট্রাকটা যেন টার্গেট করেই তার দিকে আসছে। আরিয়ানের চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট না। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটি কালো বাইক প্রচন্ড স্পিডে ছুটে আসে। বাইকের ওপর কালো হেলমেট পরা একজন রহস্যময় ব্যক্তি ট্রাকটা আরিয়ানকে ধাক্কা দেওয়ার ঠিক 1 সেকেন্ড আগে কালো বাইকটা আরিয়ানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে দেয়। ট্রাকটা সজোরে সামনের একটা ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে। বিকট শব্দে ল্যাম্পপোস্ট ভেঙে পড়ে। আরিয়ান ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। তার চোখ ঝাপসা হয়ে আসতে থাকে। জ্ঞান হারানোর ঠিক আগে আরিয়ান দেখতে পায় কালো হেলমেট পরা সেই মানুষটাকে বাইক থেকে নেমে তার দিকে দৌড়ে আসছে। আরিয়ান, চোখ খুল। আরিয়ান, আমাকে ছেড়ে যাস না। গলার স্বরটা শুনে আরিয়ানের মনে হলো এটা তার খুব পরিচিত একটি কণ্ঠ, কিন্তু পরক্ষণেই আরিয়ানের পুরো পৃথিবী অন্ধকারে তলিয়ে যায়। হাসপাতালের সাদা সিলিং, চারিদিকে ওষুধের তীব্র গন্ধ।
আরিয়ানের যখন জ্ঞান ফিরল সে নিজেকে একটা কেবিনের বিছানায় আবিষ্কার করলো। তার মাথায় ভারী ব্যান্ডেজ, হাতে স্যালাইনের সূচ, চোখের দৃষ্টি কিছুটা ঝাপসা। পাশ থেকে কান্নার আওয়াজ শুনে আরিয়ান আস্তে করে মাথা ঘোরালো। আম্মু, আরিয়ানের দুর্বল গলা শুনে রাশিদা বেগম আর রিয়া দৌড়ে বেডের কাছে এলো। রাশিদা বেগমের চোখ কেঁদে কেঁদে ফুলে গেছে। আরিয়ান, বাবা আমার, তোর জ্ঞান ফিরেছে। আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া, আমার কলিজার টুকরাটা চোখ খুলেছে। ভাইয়া, তুমি আমাদের কত ভয় পাইয়ে দিয়েছিলে জানো? কাল রাত থেকে তুমি অজ্ঞান হয়েছিলে, আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম। আমি ঠিক আছি আম্মু। রিয়া, তুই কাঁদিস না। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? ওই কালো ট্রাকটা তো আমাকে মেরেই ফেলতো। আর ওই কালো হেলমেট পরা লোকটা, সে কে ছিল? আরিয়ানের কথা শেষ হওয়ার আগেই কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো তানভীর। তানভীর আরিয়ানের ভার্সিটির বেস্ট ফ্রেন্ড এবং একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তানভীরের হাতে একটি কালো হেলমেট। আমি ছিলাম বন্ধু। আমি যদি কাল 1 সেকেন্ডও লেট করতাম তাহলে ওই ট্র্যাক তোকে পিষে দিয়ে চলে যেত। তানভীর, তুই ওইখানে কি করছিলি? আর তুই আমাকে বাঁচালি কিভাবে? আমি তোকে গত 1 সপ্তাহ ধরে ফলো করেছি আরিয়ান, তোর বডিগার্ড হিসেবে। বডিগার্ড মানে কি? তুই তো আইটি কোম্পানিতে জব করিস, তুই কেন আমার বডিগার্ড হতে যাবি? কারণ তোর বউ আমাকে এই দায়িত্ব দিয়েছিল। মেরজাবিন ভাবি জানতো তোর জীবনের ওপর অনেক বড় হামলা হতে পারে, তাই সে আমাকে পার্সোনালি হায়ার করেছিল তোকে প্রোটেক্ট করার জন্য। আমি বাইক নিয়ে সব সময় তোর পিছনে পিছনে থাকতাম। তানভীরের কথা শুনে আরিয়ান থমকে গেল। মেহজাবিন এত কিছু ভেবে রেখেছে? মেয়েটা তাকে কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে? আরিয়ানের চোখ ভিজে উঠল। মেহজাবিন কোথায় আম্মু? ও কোথায়? রাশিদা বেগম মাথা নিচু করে ফেললেন। তার চোখ দিয়ে আবারও পানি পড়তে লাগলো। আমি খুব বড় অন্যায় করেছি রে আরিয়ান। আমি ওই মেয়েটাকে একটুও বুঝতে পারি নাই। আমি ওকে শুধু বড় লোকের অহংকারী মেয়ে ভেবেছি। কিন্তু কাল রাতে তোর যখন প্রচুর রক্তের দরকার ছিল, তখন তোর ব্লাড গ্রুপের কোনো রক্ত হাসপাতালে ছিল না। তখন ওই মেয়েটা কি করেছে মেহজাবিন? আম্মু, তুমি চুপ করে আছো কেন? মেহজাবিন ঠিক আছে তো? মেহজাবিনের রক্তের গ্রুপ তোর সাথে মিলে যায়। ডাক্তার বলেছিল 1 ব্যাগ রক্ত দিতে, কিন্তু তোর অবস্থা এতই খারাপ ছিল যে 2 ব্যাগ রক্ত লাগতো। ওই মেয়েটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জোর করে তোকে 2 ব্যাগ রক্ত দিয়েছে। রক্ত দিতে দিতে ও নিজেই সেন্সলেস হয়ে যায়। এখনো পাশের কেবিনে স্যালাইন নিয়ে শুয়ে আছে। আম্মুর মুখে এমন কথা শুনে আরিয়ানের মাথার তার ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আরিয়ান স্যালাইনের সূচ এক ঝটকায় খুলে ফেলল। হাত থেকে গলগল করে রক্ত বের হতে লাগলো। ভাইয়া, এইটা কি করলে? হাত থেকে তো রক্ত পড়ছে। তুই পাগল হয়ে গেলি নাকি আরিয়ান? ডাক্তার মানা করেছে তোকে উঠতে। আমাকে ছাড়ো আম্মু, আমার মেহজাবিনের কাছে যেতে হবে। ও আমার জন্য নিজের রক্ত দিয়ে দিয়েছে, আর আমি এখানে শুয়ে থাকবো? আমাকে ছাড়ো বলছি। আরিয়ান টলতে টলতে খাট থেকে নেমে দাঁড়ালো। তানভীর দৌড়ে এসে তাকে ধরলো। আরিয়ান শান্ত হ, ভাবি ঠিক আছে, জ্ঞান ফিরেছে ওর। আমাকে ওর কাছে নিয়ে চলো তানভীর, প্লিজ। আমার বুকটা ফেটে যাচ্ছে। তানভীর বাধ্য হয়ে আরিয়ানকে ধরে পাশের কেবিনে নিয়ে গেল। কেবিনের ভিতরে ঢুকে আরিয়ান দেখলো মেহজাবিন বিছানায় শুয়ে আছে। তার মুখটা ফ্যাকাশে, ঠোঁটে কোনো রক্ত নাই, হাতে স্যালাইন চলছে। আরিয়ানকে দেখে মেহজাবিন উঠে বসার চেষ্টা করলো। আরিয়ান, তুমি উঠে এসেছো কেন? তোমার না মাথায় চোট লেগেছে? তুমি জলদি নিজের বেডে যাও। আরিয়ান কোনো কথা না বলে টলতে টলতে গিয়ে মেহজাবিনের বেডের পাশে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। সে মেহজাবিনের হাত দুটো নিচের বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আপনি এত পাগল কেন মেহজাবিন? এত পাগল কেন আপনি? আমার জন্য নিজের জীবন বিপন্ন করতে আপনাকে কে বলেছে? 2 ব্যাগ রক্ত কেউ একসাথে দেয়? আপনার যদি কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম মেহজাবিন? আরে বোকা ছেলে, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার বউ। আমার শরীরের প্রতিটি ফোঁটা রক্ত তো তোমারই। তোমার কিছু হয়ে গেলে এই রক্ত শরীরে নিয়ে আমি কি করতাম বলো? আমি আপনাকে আর কোনোদিন কষ্ট দিব না মেহজাবিন। আমি কথা দিচ্ছি, আমার বুকের ভেতর আপনাকে লুকিয়ে রাখবো। কেউ আপনার দিকে চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নিব। মেহজাবিন নিজের দুর্বল হাতটা দিয়ে আরিয়ানের চোখের পানি মুছে দিল। তার ঠোঁটের কোনায় একটি শান্তির হাসি ফুটে উঠল। তুমি আমাকে এইভাবে
এভাবে বুকে জড়িয়ে রাখলে আমি সারা জীবন হাসপাতালে থাকতে রাজি আছি জান। ঠিক তখনই কেবিনে ঢুকলেন ইন্সপেক্টর রিয়াদ, তার সাথে দুজন কনস্টেবল। সরি টু ইন্টার মিস্টার আরিয়ান, আপনি এখন কেমন বোধ করছেন? আমি ঠিক আছি অফিসার, কিন্তু কাল রাতের ওই ট্রাক ড্রাইভারকে আপনারা ধরতে পেরেছেন? হ্যাঁ, আমরা তাকে অ্যারেস্ট করছি, আর রিমান্ডে নেওয়ার পর যে সে স্বীকার করছে যে তাকে টাকা দিয়ে এই অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল। কে টাকা দিল অফিসার? কে আমার স্বামীর গায়ে হাত দেওয়ার সাহস করলো? ম্যাম, নামটা শুনলে আপনি হয়তো শকড হবেন। এই প্ল্যানের মাস্টারমাইন্ড আপনার সৎ ভাই ফারদিন এবং আপনার প্রাক্তন বাগদত্তা কবির। ফারদিন আর কবিরের নাম শুনে মেহজাবিনের চোখ রাগে আগুনের মতো জ্বলে উঠল। সে এক ঝটকায় হাতের স্যালাইন খুলে ফেলল। ওই কুত্তার বাচ্চাদের এত বড় সাহস! ওরা আমার আরিয়ানের গায়ে হাত দিয়েছে, আমি ওদের জ্যান্ত কবর দেব। মেহজাবিন শান্ত হন, আপনার শরীর দুর্বল। ম্যাম, আমরা অলরেডি ওদের খোঁজে ফোর্স পাঠিয়েছি, কিন্তু ওরা পলাতক। ওদের ফোন ট্র্যাক করা হচ্ছে, খুব জলদি ধরে ফেলবো। ঠিক তখনই মেহজাবিনের ফোন বেজে উঠল। স্ক্রিনে আননোন নাম্বার। মেহজাবিন ইশারা করতে সবাই চুপ হয়ে গেল। মেহজাবিন ফোনটা লাউড স্পিকারে দিল। শোন কবির, তুই যেখানেই লুকিয়ে থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের করব। আর তোর ওই নোংরা হাত দুটো আমি নিজের হাত কেটে কুত্তাকে খাওয়াবো। এত বড় কথা মেহজাবিন, তুই আমাকে থ্রেট দিচ্ছিস? ঠিক আছে, তোর আরিয়ান হাসপাতালে বেঁচে আছে তো আমি আসছি। আজ ওই হাসপাতালেই তোদের দুজনের কবর খুঁড়বো আমি। দেখি কে তোদের বাঁচায়। কবির ফোন কেটে দিল। কেবিনের পরিবেশ হঠাৎ করে থমথমে হয়ে গেল। তানভীর আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। আরিয়ান, ওরা হাসপাতালে অ্যাটাক করতে পারে, আমাদের রেডি থাকতে হবে। না আরিয়ান, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। ওরা তোকে মেরে ফেলবে বাবা। আম্মু, আপনি আমাকে বিশ্বাস করেন? আমি কথা দিচ্ছি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আরিয়ানের কিচ্ছু হতে দেব না। আপনি রিয়াকে নিয়ে ইন্সপেক্টরের সাথে যান। রাশিদা বেগম মেহজাবিনের চোখের দিকে তাকালেন। সেই চোখে তিনি একটি বাঘিনীর জেদ দেখতে পেলেন। রাশিদা বেগম এগিয়ে এসে মেহজাবিনের কপালে একটা চুমু দিলেন। আমার ছেলেটাকে তুই বাঁচিয়ে রাখিস মা, আমি তোকে অনেক ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিস। আম্মু, আপনি এসব কি বলছেন? আপনি যান জলদি। ইন্সপেক্টর রিয়াদ রাশিদা বেগম আর রিয়াকে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। তানভীর হাসপাতালের সিসিটিভি হ্যাক করার জন্যে ল্যাপটপ নিয়ে বসলো। আরিয়ান একটা হুইল চেয়ার টেনে মেহজাবিনকে বসালো। মেহজাবিন, আপনি কিন্তু একদম নড়াচড়া করবেন না, আপনার শরীর খুব দুর্বল। আমার কিচ্ছু হবে না আরিয়ান, তুমি আমার সাথে আছো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। রাত 11টা। হঠাৎ করে পুরো হাসপাতালের কারেন্ট চলে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। জেনারেটরও অন হলো না। তানভীর ল্যাপটপের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। আরিয়ান, ওরা মেইন পাওয়ার লাইন কেটে দিয়েছে, সিসিটিভি ডিসকানেক্ট, ওরা ভিতরে ঢুকে পড়েছে। তানভীর, তুই মেহজাবিনের কাছে থাক, আমি দরজার কাছে যাচ্ছি। না আরিয়ান, তুমি সামনে যাবে না, ওদের হাতে অস্ত্র আছে। মেহজাবিনের কথা শেষ হওয়ার আগেই কেবিনের দরজা বিকট শব্দে ভেঙে গেল। অন্ধকারে 4 জন মুখোশ পরা গুন্ডা ভেতরে ঢুকলো। তাদের হাতে ধারালো রামদা আর রিভলভার। সবার সামনে দাঁড়িয়ে আছে জিশান। জিশান রিভলভার তুলে আরিয়ানের দিকে তাক করলো। আরিয়ান নিজের জীবন বাঁচানোর কথা না ভেবে এক লাফে মেহজাবিনের হুইল চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালো। তোদের যত রাগ আমার উপর, আমাকে মার, কিন্তু মেহজাবিনের গায়ে হাত দিলে আমি তোদের কাউকে জ্যান্ত ছাড়বো না। জিশান রিভলভারের ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই অন্ধকারে মেহজাবিন হুইল চেয়ার থেকে লাফ দিয়ে উঠে জিশানের হাতের উপর সজোরে একটি লাথি মারল। রিভলভারটা ছিটকে ফ্লোরে পড়ে গেল। মেহজাবিন 4 বছর বিদেশে শুধু পড়াশোনাই করে নাই, সে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন ছিল। আমার স্বামীর দিকে বন্দুক তাক করার এত বড় সাহস! মেহজাবিন অন্ধকারে একাই 2 জন গুন্ডার সাথে ফাইট করতে শুরু করলো। আর তার দুর্বল শরীর নিয়েও সে অকল্পনীয় শক্তি দেখাচ্ছিল। আরিয়ান আর তানভীর বাকি 2 জনের উপর ঝাঁপিয়ে পড়ল। আরিয়ান একটি আইভি স্ট্যান্ড হাতে নিয়ে গুন্ডাগুলোকে পেটাতে শুরু করলো। কুত্তার বাচ্চারা, তোরা আমার পরিবারকে ধ্বংস করতে চাস? আজ তোদের শেষ দিন। গুন্ডারা মেহজাবিন আর আরিয়ানের এই মারাত্মক রূপ দেখে ভয় পেয়ে গেল। 2 জন গুন্ডা অলরেডি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে।
জিশান বুঝতে পারলো সামনে থেকে ফাইট করে সে পারবে না। সে ফ্লোর থেকে নিজের রিভলভারটা তুলে নিল। জিশান আরিয়ানের বুকের ঠিক মাঝখানে তাক করে গুলি ছুড়ল। বুলেটের বিকট শব্দে পুরো হাসপাতাল কেঁপে উঠল। মেহজাবিন, আরিয়ান চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারল তার শরীরে কোনো ব্যথা নেই। সে আস্তে করে চোখ খুলল, যা দেখলো তাতে আরিয়ানের রক্ত শূন্য হয়ে গেল। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে মেহজাবিন।